নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে গতকালকে ভারতের অনূর্ধ্ব 23 দলের সাথে কাতারের অনূর্ধ্ব 23 দলের ম্যাচ ছিল, যেটা গতকালকে রাত্রি 10:30টার সময় ছিল। সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি কিন্তু টেলিগ্রাম এবং ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছিলাম। আশা করি তোমরা সকলেই ম্যাচটা দেখতে পেয়েছো। তো কালকের ম্যাচটায় 1-2 গোলে হেরে গেছে ভারত। তো দেখো, ভারত হেরে গেছে বলাটা ভুল হবে, ভারতকে হারিয়ে দেওয়া হয়েছে। কাতারের সাপোর্টার ছিলেন রেফারি। যে পেনাল্টিটা দেওয়া হয়েছিল পরমবীর সিংয়ের, মানে সেটা বলা হচ্ছে পরমবীর সিং তিনি নাকি ফাউল করেছেন, তো সেইটা তিনি ফাউল করেননি। তোমরা যদি দেখো তাহলে কাঁধে হাত দিয়ে, কাতারের প্লেয়ারের কাঁধে তিনি হাত দিয়েছিলেন, হাত দিয়েই দৌড়চ্ছিলেন। এবার সেখানে কাতারের প্লেয়ার তিনি ড্রাইভ মেরে দিয়েছেন একদম। তিনি ভাবছিলেন সাঁতার কাটবেন, ওই জন্য তিনি ড্রাইভ মেরে দিয়েছেন। আর সেখানে পরমবীর সিং নিজেরও ব্যালেন্স রাখতে পারেননি, যেহেতু তার কাঁধে হাত দিয়ে দৌড়চ্ছিলেন, ব্যালেন্স রাখতে পারেননি, তাই তিনি নিজেই পড়ে গেছেন। তো পরমবীরকে কাতারের প্লেয়ার একটু হালকা হাতটা ধরে টেনেও ছিল, সেই কারণে পরমবীর তিনি ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যায়। এবার সেইটাকে পেনাল্টি দিয়ে দেয় কাতারের সাপোর্টার রেফারি। তো সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তো কাতার এর আগেও ভারতের বিরুদ্ধে গোল লাইন অতিক্রম করে গেছে, সেই বলকে ভেতরে টেনে এনে সেটাকে গোল করে গেছিল এবং রেফারি অ্যালাউও করেছিলেন। তো সোজা কথা বললেই হয় যে আমরা কাতারের সাপোর্টার রেফারি, তোমরা যতই ভালো খেলো আমরা তোমাদেরকে হারিয়ে দেবো, এইরকমটা বলা উচিত। এএফসি সেম, এইটাই বলতে পারি আমরা। তো এছাড়া আরেকটা জিনিস, কালকে যে পরমবীরকে রেড কার্ড দেখানো হয়েছিল, এটা কিন্তু তার রেড কার্ড খাওয়ার প্রাপ্য ছিল না। এই একই ইনসিডেন্টের জন্যই, পেনাল্টির জন্যই তিনি কিন্তু রেড কার্ড খেয়েছিলেন। আর ভারতের লড়াই সেটা কিন্তু মনে রাখতেই হবে, 1-2 গোলে হারিয়ে দেওয়া হয়েছে, নাহলে ভারত কিন্তু কালকের ম্যাচটা ড্র করতো। আর মোহাম্মদ সোহেল দুর্দান্ত প্লেয়ার, সেটা কিন্তু আমরা গতকালকে সকলেই দেখেছি। তো যারা তোমরা ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে এবং তোমরা তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাজ বাজপড়েকে নিয়ে। তো 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রাজ বাজপড়েকে তোমরা সকলেই চেনো। মোহনবাগানের রিজার্ভ দলের সাথে তিনি যুক্ত ছিলেন এবং এই 2 থেকে 3 দিন আগেই তিনি কিন্তু মোহনবাগানকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে। তো এবার এই শোনা যাচ্ছে এই রাজ বাজপড়ে, যিনি সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাক আর রাইট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন, একজন ভার্সেটাইল প্লেয়ার এবং দুর্দান্ত প্লেয়ার সেটা বলাই যায়। তো এই রাজ বাজপড়েকে নিতে চাইছে আইএসএলের 3টি ক্লাব। তো আইএসএলের থেকে 3টে ক্লাব কিন্তু এই রাজ বাজপড়ের ওপর ইন্টারেস্ট শো করছে। তো দেখা যাক পরবর্তীকালে এই ডিল যদি কোথাও ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 28 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার কনর সিল্ডকে নিয়ে। তো কনর সিল্ড, যার মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা, বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো কনর সিল্ডের ওপর আইএসএলের একাধিক ক্লাব ইন্টারেস্ট শো করলেও যেহেতু আইএসএলের অনিশ্চয়তার কারণে অনেক দল তারা কিন্তু এগোয়নি কর্নর সিল্ডের ব্যাপারে, যদিও কর্নর সিল্ড তিনি কিন্তু এখনও ফ্রি এজেন্ট রয়েছেন। তো কর্নর সিল্ড, এটা একটা আপডেট নয়, এটা তোমাদের সাথে একটা পার্সোনাল ওপিনিয়ন বলতে পারি। এই প্লেয়ারকে মোহনবাগানের অবশ্যই কিন্তু দলে নিলেও নিতে পারে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, কারণ দেখো অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ড আর ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। তো মোহনবাগান টিমে কোনো কিছুরই অভাব নেই, শুধু একজন বিদেশি সিডিএমের অভাব রয়েছে। তো এই কর্নর সিল্ড, তার কিন্তু ক্ষমতা রয়েছে সিডিএম পজিশান থেকে, সেন্টার মিডফিল্ড থেকে, অ্যাটাকিং মিডফিল্ড, এই 3টে পজিশানে খেলার। তো সেক্ষেত্রে কর্নর সিল্ড কিন্তু একটা ভালো চয়েস হতেই পারে। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। না অফিসিয়ালি কোনো রকম কথা নয়, এটা জাস্ট একটা পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আইএসএলের মঞ্চে নিজেকে প্রুভ করে গেছেন এই কর্নর সিল্ড, তাই কর্নর সিল্ডকে নিলেও কিন্তু মোহনবাগানের খুব একটা খারাপ হবে না। তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রবসন রবিনোর সাথে মিগুয়েল ফিগুয়েরার ঝামেলা কিন্তু রয়েছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো দেখো, রবসন রবিনো এবং মিগুয়েল তারা কিন্তু বসুন্ধরা কিংসে দীর্ঘদিন খেলে এসছেন, একে অপরের তারা কিন্তু বন্ধু ছিলেন। কিন্তু 2024 সালের 5ই মে এই রবসন রবিনো আর মিগুয়েল ফিগুয়েরার মধ্যে একটা ঝামেলা হয়েছিল আর কি, বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী ম্যাচের মধ্যে। তো যে ম্যাচটা কিন্তু 2-1 গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। তো সেখানে কিন্তু ম্যাচের 79 মিনিটের মাথায় একটা বল পাস দেওয়া নিয়ে কিন্তু রবসন রবিনো আর মিগুয়েল ফিগুয়েরার মধ্যে ঝামেলা হয়েছিল এবং ঝামেলা এতটাই চরমে পৌঁছে গেছিল যে রবসন রবিনো তিনি তার ক্যাপ্টেনের আর্মব্যান্ড খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তিনি কিন্তু খেলতে চাননি, মাঠ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন। তো বর্তমানে কিন্তু এই খবরটা বেরিয়ে এসছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর
তারপরে তোমরা যদি দেখো তাহলে রবসন রবিনো আর দুখানা ম্যাচ খেলেছিলেন, তারপর থেকে তিনি কিন্তু আর খেলেননি, তিনি দল ছেড়ে দিয়েছিলেন। এবং এই যে ঝামেলা হয়েছিল তখন কিন্তু বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার ব্রুজো। তো বর্তমানে দাঁড়িয়ে কলকাতার দুই প্রধানের সই করেছেন এই রবসন রবিনো আর এদিকে মিগুয়েল ফিগুয়েরা। তো তোমরা যদি দেখো তাহলে কোচ অস্কার ব্রুজো আর মিগুয়েল ফিগুয়েরা ইস্ট বেঙ্গলে সই করেছে, আর এদিকে কিন্তু মোহনবাগানে রয়েছে রবসন রবিনো। তো এবারে এটাই এখন দেখার বিষয়, মিগুয়েল ফিগুয়েরা তো ডুরান কাপে দুর্দান্ত পারফরমেন্স দিয়েইছেন, সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে রবসন রবিনো মোহনবাগানের হয়ে কেমন পারফরমেন্স দেন সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।